পজ করে প্রশ্নটি দেখে নাও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এর যে অনুশীলনীগুলো ছিল, অনুশীলনীর ম্যাথগুলো বা অঙ্কগুলো শুরু করব। তো আমরা এখন টিকগুলো করব না, টিকগুলো পরে করে দেব বা পরে তোমাদেরকে আমি অন্য একটা ছোট ক্লাস করে টিকের সমাধানগুলো দেখিয়ে দেব। এখন আমরা 9 নম্বর থেকে শুরু করব। 9 বলা হচ্ছে তোমার অমূলদ সংখ্যা নির্ণয় করার কথা। একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো। দেখো এর সমাধান আমরা কেমনভাবে করি। তার আগে আমরা নয়ের প্রশ্নটা আরেকবার একটু পড়ে। প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। কয়ে দেওয়া আছে √5, ক্ষয়ে দেওয়া আছে √7, গয়ে দেওয়া আছে √10। এখন আমরা 9 যে ক নম্বর ছিল এটার সমাধান করি। দেখো আমরা √5 একটি অমূলদ সংখ্যা, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবং অমূলদ সংখ্যা হতে গেলে অমূলদ হওয়ার শর্ত হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে আমরা অমূলদ সংখ্যা বলি। এখন আমরা উত্তরটা এইভাবে সাজাতে পারি। এখন আমরা এখানে মনে করি বা দেওয়া আছে √5 একটি অমূলদ সংখ্যা, লিখব। তারপরে এখানে আমরা কি করব, 1, 2, 3 স্বাভাবিক সংখ্যাগুলো মানে আমাদের এমনভাবে নিতে হবে সংখ্যাগুলো যে এখানে যে √5 আছে এই √5 এর থেকে একটু ছোট সংখ্যা নিতে হবে আর √5 এর থেকে একটা বড় সংখ্যা নিতে হবে, যেগুলো পূর্ণ সংখ্যা হবে এমন সংখ্যা নিতে হবে। এখন আমাদের প্রথম কাজ থাকবে এটা কি পূর্ণ না অপূর্ণ, এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা নাকি অপূর্ণ সংখ্যা, এটা আমাদের প্রমাণ করার জন্য আমরা এই কাজটা করব। দেখো আমাদের এখানে প্রথমে আমরা স্বাভাবিক 1² নিলাম। 1² নিলে বা 1-এর উপর বর্গ করলে হয় 1, তারপরে 2-র উপরে বর্গ করলে হয় 4। এটা আমরা সবাই জানি, সিম্পল নিয়ম, এটা জানো। তারপর আমি বলে বলে যাচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবা। এবার দেখো 3-র উপর যখন স্কোয়ার করছে তখন 9। এতক্ষণ কিন্তু এই পর্যন্ত কিন্তু তোমার নিয়মটা ঠিকই ছিল, 4 ছিল। কিন্তু এইখানে দেখো √5 যদি আমরা বর্গ করি তাহলে আমাদের 5 আসতেছে। এইটা থেকে এইটা ছোট, এই পর্যন্ত ঠিক ছিল। এখন যে 3² করলাম 9, এটা কিন্তু এটার বড় হয়ে গেছে। সেহেতু আমরা এর থেকে আর বড় কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই, মানে 3-র পরে 4² দেওয়ার কোনো প্রয়োজন নেই বা তার আগে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এর একটা বড় সংখ্যা, বড় পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, ছোট একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, যে রেঞ্জে আমরা √5 রাখতে পারি। দেখো আমরা যদি এখন রেঞ্জ সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি 2 থেকে √5 বড় আর √5 থেকে 3 বড়। এর ভিতরে কি কোনো পূর্ণ সংখ্যা হতে পারে? অবশ্যই না। 2-এর পরে আমরা স্বাভাবিকভাবে চিন্তা করলে 2-এর পরে 3 আসে। এর ফলে যদি √5 হয় বা কোনো একটা সংখ্যা হয়, ওটা অবশ্য কোনোভাবেই পূর্ণ সংখ্যা হতে পারে না। তো আমরা আগের ক্লাসেও দেখে আসছি। এখন দেখো 2 ও 3 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই, সুতরাং √5 পূর্ণ সংখ্যা নয়। স্বাভাবিকভাবে ইজিভাবে বলতে বা লিখতে পারি আমরা। এখন দেখো ধরি √5 মূলদ সংখ্যা। এবার আমাদের কি কাজটা ধরতে হবে। এবার আমরা আসবো হচ্ছে আসল প্রমাণে, মূল যে প্রমাণটা ওইটা আমরা এখন আসবো। দেখো √5 সমান p/q।
এটা আমরা লিখবো, কিভাবে লিখবো এখানে দেখো। আমরা যেহেতু ধরে নিচ্ছি √5 একটি মূলদ সংখ্যা, কিন্তু এটা তো মূলদ সংখ্যা ছিল না, কিন্তু মূলদ সংখ্যা আমার প্রমাণ করতে হবে না, আমার করতে হবে হচ্ছে অমূলদ সংখ্যা প্রমাণ। তুমি সরাসরি এখান থেকে মূলদ সংখ্যা যেহেতু p/q, তাহলে মূলদ √5 যদি মূলদ সংখ্যা হয় তাহলে আমাদের জানি যে মূলদ সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারি। তাহলে অবশ্যই মূলদ সংখ্যা সমান p/q আমরা লিখতে পারি। p/q যদি লিখতে পারি তাহলে √5 সমান p/q আমরা লিখতে পারি, যেখানে এখানে বলে দিচ্ছে p ও q পূর্ণ সংখ্যা এবং q সমান নয় 0 লিখতে পারো। এবার এটারে বর্গ করতে হবে উভয় ক্ষেত্রে, কারণ এখানে অন্য কোনো ক্যালকুলেশন করতে পারছি না। তাহলে এটাকে আমরা আগে বর্গ করে নিচ্ছি। বর্গ করলে এখানে 5 চলে আসবে, রুট উঠে যাবে, সমান p²/q² থাকবে। এখান থেকে দেখো আমরা এখানে আসছি। বর্গ করার পরে উভয় ক্ষেত্রে কিউ দ্বারা গুণ করতে হবে। তুমি বলতে পারো কিউ দ্বারা কি জন্য গুণ করতে হয়, কারণ কিউ একটি পূর্ণ সংখ্যা, কিন্তু এই যে এইখান থেকে তুমি বলতে পারো কিউ একটি পূর্ণ সংখ্যা। এই কিউ দ্বারা গুণ করলে আমাদের একটা সমীকরণিক রূপ আসবে আর কি। ওইটা বের করার জন্য আমরা এই পূর্ণ সংখ্যা দ্বারা উভয় ক্ষেত্রে গুণ করছি। আর 5 গুণ কিউ এক্ষেত্রে উভয় ক্ষেত্রে গুণ করে দিলে আমাদের মূল সমীকরণটা 5q সমান p²/q। এখান থেকে একটা কিউ কেটে যায়। আচ্ছা, এরপরে দেখো এখানে 5q² সমান p² আসে। আমরা যদি সমীকরণটাকে লিখি, এখন দেখো এইটা আমাদের মূল সমীকরণ, এটার সাপেক্ষে আমরা যে প্রমাণটা করব, দেখো যেহেতু p² 5 দ্বারা বিভাজ্য, এটা রেখে এটাকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। এটাকে 5 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা ভাগ হবে। সব প্রমাণই একই রকম হবে, যেহেতু p² এখানে যে সংখ্যা থাকবে ওটাকে এটা যদি ভাগ করি তাহলে অবশ্যই বিভাজ্য হবে আর কি। যেহেতু p² 5 দ্বারা বিভাজ্য, তাই কিউ ও 5 দ্বারা বিভাজ্য, কিউ ও 5 দ্বারা বিভাজ্য, p² যদি 5 দ্বারা বিভাজ্য তাহলে কিউ ও 5 দ্বারা বিভাজ্য হবে। আর সুতরাং পি ও কিউ উভয়ই 5 দ্বারা বিভাজ্য হবে তখন। কিন্তু আমরা ধরে নিয়েছিলাম পি ও কিউ সহমৌলিক, যেখানে 1 একটি সাধারণ গুণনীয়ক। কারণ আমরা যেহেতু ধরেই নিয়েছিলাম যে পি কিউ সহমৌলিক, তখন তো এদের 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকার কথা ছিল না। কিন্তু দেখো গুণনীয়ক থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে পি ও কিউ উভয়েরই 5 একটি সাধারণ গুণনীয়ক আছে। যেহেতু 5 যাদের সাধারণ গুণনীয়ক থাকবে, তাহলে তো এটা আর মূলদ সংখ্যা বা সহমৌলিক সংখ্যা হতে পারবে না। সুতরাং আমাদের প্রাথমিক অনুমান ভুল ছিল। আমরা বলতে পারি √5 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করে দিতে পারি √5 একটি, যেহেতু এদের অনুমানই ভুল ছিল আমাদের √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে এই অনুমানটা যদি আমাদের ভুল থাকে, এই মূলদ সংখ্যা যদি আমরা বলতে পারি √5 একটি মূলদ সংখ্যা, এটা এই অনুমানটা যদি আমাদের ভুল থাকে, তাহলে আমরা তো লিখতে পারি স্বাভাবিকভাবে যে এটি একটি অমূলদ সংখ্যা। √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত, এভাবে করতে পারি। একই সেম নিয়মে নিচে যে √7 এবং √10 আছে, এটাও তোমরা করতে পারো, একদম পুরো সেম নিয়ম। আরেকটি কথা, তোমরা যদি এই অংশটা না করতে চাও, তোমরা এখান থেকে সরাসরি লিখতে পারো, কিন্তু এই অংশটা যদি না করতে চাও, উপরে অংশটা, তাও হবে, অঙ্কটা কেটে দিবে না, অঙ্কটা হবে। তবে এটা করে নিয়ে দেখানো ভালো যে এটা একটা পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে? আচ্ছা, পরের খ আর গ নম্বরটা অবশ্যই তোমরা বাড়িতে করবা, এই নিয়মে করবা এবং চেষ্টা করবা, দেখবা ইনশাল্লাহ পেরে যাচ্ছে। আচ্ছা, আমরা তারপরে চলে যাই
আমরা 10-এ চলে যাই, 10-এর কতে চলে যাই। 10-এর কয়ে বলছে যে দেখো 10-এর কয়ে বলছে যে 0.31 এবং 0.21 এর মধ্যে দুটি অম্লজ সংখ্যা নির্ণয় করতে হবে। 10-এর কয়ে এই কথাটা বলা আছে। এখন আমরা অঙ্কটা শুরু করতে পারি। তুমি বইয়ের থেকে প্রশ্নটা দেখে নিও বা বই 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 কাছে রেখে অঙ্কগুলো করো, তাহলে দেখবা যে বুঝতে পারছো সবকিছু। বইটা হাতের কাছে রেখে তারপরে অঙ্কগুলো করবা। দেখো আমরা এইভাবে লিখতে পারি 0.31 এবং 0.21 এর মধ্যে দুটি অম্লজ সংখ্যা আমরা নিব। এখন এর মধ্যে দুটি অম্লজ সংখ্যা আমরা এখানে নিচ্ছি। এখন কথা হচ্ছে যে ভিতরে অম্লজ সংখ্যা আমরা নিব কিভাবে। দেখো এইখানে যে অঙ্ক দুটো দেওয়া আছে এর ভিতর থেকে যেটা বড় সংখ্যা যেটা ছোট সংখ্যা এই দুইটার ভিতরে নিতে হবে। যে দুইটা সংখ্যা নেব এই বড় সংখ্যার ঊর্ধ্বেও, মানে বড় সংখ্যার উপরে যাবে না, বা বড় সংখ্যার বড় কোনো অঙ্ক নিব না, আর সবগুলো ছোট সংখ্যা ছোট নিব। এখানে যে ছোট সংখ্যা আছে এটা সব দুইটাই যখন নিব এটা ছোট হবে, এটার বড় হবে। এই বড় যে অঙ্কটা থাকবে এটার ছোট হবে, আর এইটা যেটা নেব এটার বড় হতে হবে। দুইটা সংখ্যাই, এর মধ্যে তুমি যে কোনো সংখ্যাই নিতে পারো। আমরা এখানে নিচ্ছি, দেখো একটি সংখ্যা হচ্ছে 0.232332333, আরেকটা সংখ্যা নিচ্ছি যে 0.15155155 ইত্যাদি এভাবে। এখন এই সংখ্যা নেওয়ার একটা শর্ত হচ্ছে এখানে কিন্তু পুনরাবৃত্ত কোনো সংখ্যা হবে না। এখানে দেখো তুমি যদি আমরা 2-3 নিই, 2-3 এইখান থেকে তোমার 3-1 এটার কম, কিন্তু এখানে 3-1 আছে, আর আমরা কোথায় নিচ্ছি 2-3। এই 2-3 জায়গায় আমরা 2-4 নিতে পারতাম, 2-5 নিতে পারতাম, 2-5 অথবা 3-0 নিতে পারতাম, যে কোনো কিছুই নিতে পারতাম। এখানে দেখো আমরা প্রথম সংখ্যাটা একবার করে লিখছি, আর পরের সংখ্যাটা কিন্তু পরবর্তীতে 2 বা 3 বার করে লিখছি। এটা হচ্ছে পুনরাবৃত্ত নয়, কিন্তু মানে একই সংখ্যা যদি পুনরাবৃত্ত হতো তাহলে অঙ্কটা হতো না, কারণ আমরা জানি যে দশমিক বা অম্লজ সংখ্যায় কখনো পুনরাবৃত্ত সংখ্যা হয় না। তারপরে দেখো যে 0.15155155 এটাও একই নিয়মে আমরা প্রথম সংখ্যাটা রাখবো, তারপরে একটা একটা করে বাড়াবো। দেখো 15 নিচ্ছে, 1 নিচ্ছে, 2টা 5 নিচ্ছে, 1 নিচ্ছে, 3টা 5 নিচ্ছে। এইভাবে অঙ্কটা আমরা সাজাবো। এখানে 15 আছে, এটা থেকে বড় দেখো 0.15 আছে, এখান থেকে 0.12 আছে, 12 থেকে 15 বড়। এখানে তুমি 16 নিতে পারতো, 17, 18, 19, 20, 21 এভাবে তুমি যে কোনো কিছুই নিতে পারতো, কোনো সমস্যা না। যেটা নিবা ওর পরবর্তীতে তুমি একটা করে প্রথম সংখ্যাটা স্থির রেখে পরের সংখ্যা 2 বার করে লিখবা। যেমন এইভাবে যদি তুমি 1-2 নিতে এখানে যদি আমরা দেখাই, যদি 0.24 নিতে, তো 24-এর জায়গায় এবার 2 স্থির, আবার দিতে 2, পরের সংখ্যাটা 2 বার লিখবে। এবার এখানে 2 একবার লিখে পরের সংখ্যাটা আরও 3 বার লিখবা, এক ধাপ পরে বাড়াবা। পরে যদি লিখতে চাও তাহলে 2 স্থির লিখে পরে আবার 4 বার লিখবা। এইভাবে হবে সংখ্যাগুলো। সাধারণত 3টা ধাপ লিখলেই হয় আপাতত। এখন দেখো অমূলদ সংখ্যা হলো সেই সংখ্যা যা অসীম এবং পুনরাবৃত্ত না হওয়া দশমিক সংখ্যা। এই কথাটা লেখা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন দেখো তুমি এখান থেকে 0.32 এবং 0.12 এর মধ্যে অনেক অমূলদ সংখ্যা বিদ্যমান। এদের মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয়ের জন্য আমরা এমন সংখ্যা তৈরি করতে পারি যা 0.12 এর বড় এবং 0.32 এর ছোট। আমি যে কথাগুলো বলে আসলাম এখানে ওই কথাগুলোই লেখা আছে, তোমরা একটু এখানে গুছাই দেওয়া আছে, তোমরা ওইভাবে লিখো। চলো আমরা দেখি এটা কিভাবে উদাহরণ আসে, মানে উদাহরণস্বরূপ আমরা কিভাবে লিখব। দেখো 0.12
থেকে 0.155 এটা হচ্ছে বড়, আর এইটা থেকে 0.1 মানে 0.31 বড়, 0.31 বড়। এটা আমরা আগেই দেখে আসছি যেটা বড়। এই কথাগুলো আমরা লিখে দেবো। এবার পরে এটা পরবর্তীটার ক্ষেত্রে আমরা তো এইটার ক্ষেত্রে লিখলাম, এখন পরবর্তী এইটার ক্ষেত্রে দেখো 0.12 থেকে 0.23 এটা বড়, এবং এইটা থেকে 0.23 থেকে 0.31 বড়। 0.31 বড়, আমরা এটা স্বভাবই জানি। এখন দেখো এগুলো উভয়ই অসীম এবং অনাবৃত দশমিক সংখ্যা, তাই এইগুলোই অমূলক সংখ্যা। ব্যাখ্যা দিতে পারে। সুতরাং 0.382 এবং 0.12 এর মধ্যে কোনো দুটি অমূলক সংখ্যা উপরে দেওয়া উদাহরণের মতো করে বের করা যেতে পারে। এই তোমার ক নম্বরের 10-এর কর উত্তর এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলো 10-এর ক্ষয় চলে যাই। 10-এর ক্ষয় বলছে 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। তোমরা বই থেকে প্রশ্নটা দেখে নিও। এখন দেখো আমরা এটাকে লিখবো হচ্ছে 1/√2 এবং √2 এর মধ্যে কোনো একটি মূলদ সংখ্যা এবং একটি মূলদ সংখ্যা হবে 1.1 এবং একটি অমূলদ সংখ্যা হবে 0.122333। এটা আমরা কিভাবে পেলাম? দেখো মূলদ সংখ্যার অংশটা আগে আসি। মূলদ সংখ্যা 1.1 একটি মূলদ সংখ্যা, কারণ একে p/q আকারে প্রকাশ করা যায়। যেহেতু এটা 1.1 একটি মূলদ সংখ্যা, একে p/q আকারে প্রকাশ করা যায় কেমনভাবে? কারণ এর যে এটা যেটা থেকে পেয়েছি আমরা, এটা তো একটা ফলাফল আর কি। ফলাফলের যে অংশটা আমরা পেয়েছি তাদের এটা দেখো, এই p সমান ছিল 11 এবং q সমান ছিল 10। তাহলে এইটাকে 11 দ্বারা যদি 10 দ্বারা ভাগ করি আমরা তো অবশ্যই 1.1 পাবো। এটার যে সংখ্যাটা পাই এটা হচ্ছে কিন্তু মূলদ সংখ্যা, মাথায় রাখবো। এখানে যদি তুমি 9/8 দিতে, 8/7 দিতে, তাহলেও কিন্তু উত্তর একই ক্ষেত্রে আসতো। তুমি যে কোনো সংখ্যা নিয়ে করতে পারবা। এখন দেখো অমূলদ সংখ্যার পাটে আসো। হচ্ছে 1.122333 এভাবে এটি একটি অমূলদ সংখ্যা, কারণ এটি একটি অসীম এবং পুনরাবৃত্ত দশমিক সংখ্যা। এটিকে p/q আকারে প্রকাশ করা যায় না। আচ্ছা, এটা তো বুঝলাম। এখন দেখো এখানে যে ব্যাখ্যা আছে 1/√2 এর মান হচ্ছে 0.707 আর হচ্ছে, এবং √2 এর মান প্রায় 1.414। সুতরাং 1.1 এই দুটি সংখ্যার মাঝে অবস্থিত একটি মূলদ সংখ্যা। ও 1.122333 ও এই দুটি সংখ্যার মাঝে অবস্থিত একটি অমূলদ সংখ্যা। 1.1 একটি অবস্থিত একটি মূলদ সংখ্যা, 1.12 এটি একটি অমূলদ সংখ্যা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন চলো আমরা 11 নম্বরে চলে যাই। 11 আমাদের বলছে প্রমাণ করো যে কোনো বেজোড় সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা। হচ্ছে কোনো বেজোড় সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা। দেখো আমরা লিখব যে কোনো বেজোড় সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা হবে। এটি প্রমাণ নিচেই দেওয়া হলো। এখন আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি? দেখো, একটি বেজোড় সংখ্যাকে 2n+1 আকারে প্রকাশ করা হয়। বেজোড় সংখ্যাকে 2n+1 আকারে প্রকাশ করা হয়
আমরা তো জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে এন, n+1, n+2 এইভাবে যায় স্বাভাবিক সংখ্যা, কিন্তু আমাদের এখানে বেজোড় সংখ্যার কথা বলছে, তো এর জন্য এখানে 1 হবে। এখানে যদি জোড় সংখ্যার কথা বলতো তাহলে এটা 2 হতো। এটা একটা এক প্রকার সূত্র বলতে পারো তুমি। দেখো এই আকারে প্রকাশ করা যায় যেখানে n একটি পূর্ণ সংখ্যা, n একটি পূর্ণ সংখ্যা মানে n এর জায়গায় 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে, তুমি যাই ইচ্ছা বসাতে পারো। এখন এই বেজোড় সংখ্যার বর্গ নির্ণয় করি। এখন 2n+1² সমান, এটাকে আর a+b হোল স্কোয়ারের একটা সূত্র এখানে ব্যবহার করছে। এই সূত্র অনুযায়ী ভাঙাবা, ভাঙানোর পরে আমাদের এখানে মেন থিমটা আসবে হচ্ছে এইটা চলে আসবে। এইটা থেকে আমরা এখানে 4n² + 4n+1 আসবে। এটাকে আমরা আবার একটি সমীকরণ রূপ দেবে। এখানে দেখো, এখানে 2n² + 2n একটি পূর্ণ সংখ্যা, কারণ n একটি পূর্ণ সংখ্যা। n যেহেতু পূর্ণ সংখ্যা হবে তাহলে 2n² + 2n একটি পূর্ণ সংখ্যা হবে। সরি, আমরা এখানে এইটা থেকে এইটাই আসবে আর কি। আমাদের মেন এটা থাকবে হচ্ছে এইটা না, আমাদের মেন এটা থাকবে এইটাকে আমরা বিভিন্ন সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। এখন দেখো, এখানে 2n² + 2n একটি পূর্ণ সংখ্যা, কারণ n একটি পূর্ণ সংখ্যা, তাই এখানে m আকারে লিখতে পারি। তাই এটিকে আমরা m আকারে লিখতে পারি, মানে কোনটাকে 2n² + 2n কে আমরা m আকারে লিখতে পারি, মানে এর জায়গায় m বসাবো আর কি। অতএব বর্গটিকে 2m+1 আকারে লেখা যায়, যা একটি বেজোড় সংখ্যা। আচ্ছা, তাহলে অবশ্যই এটা একটি বেজোড় সংখ্যা। দেখো, সুতরাং যে কোনো বেজোড় সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা হবে। এখন উদাহরণ যদি দেখো তাহলে তুমি আরেকটু বুঝতে পারবা, আরেকটু ক্লিয়ার হবে। আমরা জানি n সমান m হলে এই সূত্রটা হবে কি, m 2m+1 হয়। যেহেতু আমাদের এখানে n ছিল, n এর জায়গায় আমরা জাস্ট শুধু mটা বসাবো। এখন দেখো, n এর সময় যদি 1 হয়, এই সূত্রে যদি আমরা বসাই তাহলে এখানে 1 কিন্তু বেজোড় সংখ্যা আসবে হচ্ছে 1+1, তাহলে 2 আর 1 হচ্ছে 3 হবে এখানে হয়, এবং বর্গ হবে। এবার আমরা যে উত্তরটা পাবো 3, এখানে আমরা 3 পেলাম। 3 যদি বর্গ করি তাহলে দেখো 3 এর বর্গ করলে 3 3 9 হয়, 9 কিন্তু একটি বেজোড় সংখ্যা। এইভাবে যদি আমরা পরেরটা দেখি, 2 দিয়ে করি, দেখো 4 + 1 5 হয়, এখানে 5টে বর্গ করলে হবে না 25, এই 25 এটাও কিন্তু একটা বেজোড় সংখ্যা। যদি আমরা 3 দিয়ে করি, 3 এর বেজোড় সংখ্যা আসবে না 7, এবং বেজোড় সংখ্যার বর্গ করলে আসবে তোমার হচ্ছে কত, 49, যেটা বেজোড় সংখ্যা। একটা উদাহরণ তুমি দিয়ে দিতে পারো, অবশ্যই এবার বুঝতে পারছো অঙ্কটা কেন যে বেজোড় সংখ্যার বর্গ করলে বেজোড় সংখ্যাই হয়। তুমি সরাসরি স্বাভাবিক সংখ্যা দিয়েই করো, যেমন 3 5 7 9 এগুলোর তুমি আলাদাভাবে বর্গ করে দেখো পরবর্তীতে, যে বেজোড় সংখ্যার বর্গ করলেই বেজোড় সংখ্যা আসে। আচ্ছা, আমরা তাহলে এখন 11 নম্বরের ক্ষয়তে চলে যাই। ক্ষয়ে বলা হয়েছে প্রমাণ করো যে দুটি ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি দুটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য হবে, কারণ ধরি দুটি ক্রমিক সংখ্যার জোড় সংখ্যা 2n এবং 2n+2। এখানে একটি সমস্যা হতে পারে যে এখানে 2n এবং 2n+2 কেন নিলাম। আসল কথা, আমাদের এখানে স্বাভাবিক সংখ্যার কথা বলিনি। স্বাভাবিক সংখ্যার কথা বললে আমরা n নিতাম, n+1 নিতাম, n+2 নিতাম, এইভাবে নিতাম স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমাদের এখানে খেয়াল করো, জোড় সংখ্যার কথা বলছে, যেহেতু যেখানে জোড় থাকে সেখানে কি থাকে, জোড়াই থাকে, 2টি করে থাকে। তা আমাদের এখানে অবশ্যই 2n এবং 2n+2 নিতে হবে, কারণ আমাদের জোড় সংখ্যার কথা বলছে। এখানে বেজোড় চলে আসলে হবে না।
জোর কথা বলছে, এই জন্য আমরা জোর নিচ্ছি, বুঝছো, যেখানে এন পূর্ণ সংখ্যা থাকবে। এবার এদের গুণফলের কথা বলছি, এদের গুণ করে দিলাম 2n এবং 2n+2 আমরা গুণ করলে এর গুণফলটা আসবে হচ্ছে 4n ইন্টু n+1। এখন আমরা যে ব্যাখ্যাটা দিব, এটা হচ্ছে n এবং n+1 দুটি ক্রমিক সংখ্যা, তাই এদের মধ্যে অবশ্যই একটি জোড় সংখ্যা হবে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হবে। এখানে একটি প্রথম জোড় থাকে, তারপরে বেজোড় থাকে। এখানে যদি n এর জায়গায় 1 বসাও তাহলে 1 হবে, আর এই n এর জায়গায় যেহেতু 1 বসেছে তাহলে এখানে 1 হয়েছে, আর এখানে 1+1 কিন্তু 2 হবে, তাহলে একটা জোড় সংখ্যা একটা বেজোড় সংখ্যা হয়েছে। সেই হিসাবে বলছে যে দুটি ক্রমিক সংখ্যা, তাই এদের মধ্যে অবশ্যই একটি জোড় সংখ্যা হবে। বুঝতে পারছো একটি জোড় সংখ্যা হবে কিভাবে? হ্যাঁ, দেখো, অর্থাৎ দুটি 2 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং 4n ইন্টু n+1 অবশ্যই 8 দ্বারা বিভাজ্য। এখানে দেখিয়েছে যে 8 ভাগ 4 দুগুণে 8, ওইটা দেখিয়েছে, দ্বারা বিভাজ্য হবে। অতএব দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য। আমরা এটাই এভাবে লিখতে পারি। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পারছো, আর বুঝতে না পারলে আমাদের কমেন্ট করে জানাবা বা আমাদের সাথে যোগাযোগ করবা, ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।